নমস্কার, গুরু কৃপাহি কেবলম। আমি শ্রী দীপঙ্কর ঝা। বৈদিক জ্যোতিষের প্রথম ক্লাস নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছে, যাতে আপনারা খুব সিস্টেমেটিক্যালি বৈদিক জ্যোতিষটা শিখতে পারেন, সেটাই আমার চেষ্টা। এবং আপনারা যদি এই যেভাবে আমি শেখানোর চেষ্টা করব বা করছি সেভাবে যদি আপনারা শিখতে পারেন, তাহলে বৈদিক জ্যোতিষে আপনারা অবশ্যই ফলাফল কি হবে সেটা আপনারা কিন্তু বলতে পারবেন। নিজের জন্মছকেও যেমন সেটা বুঝতে পারবেন এবং অন্যের জন্মছকও আপনারা কিন্তু বিচার করতে পারবেন। তো বৈদিক জ্যোতিষের প্রথম ক্লাসে আজকে আমরা রাশিচক্রটা সম্পর্কে একটু প্রাথমিক ধারণা প্রথমে নিয়ে নেব। যে রাশিচক্রে কয়টি ঘর আছে এবং এই রাশিচক্রে যে রাশিগুলো সেগুলো ঠিক কোথায় অবস্থিত, এবং এই রাশিচক্রটাকে আমরা কোন দিক দিয়ে গুনব বা দেখার চেষ্টা করব, সেটা কিন্তু আমরা এখানে আজকে বুঝে নেওয়ার চেষ্টা করব। আমরা যেহেতু পশ্চিমবঙ্গের অধিবাসী এবং আমরা ইস্ট ইন্ডিয়ান পদ্ধতিতে জন্মছক বিচার বিবেচনা করে থাকি, যারা সাউথ ইন্ডিয়ান তারা তাদের মতো করে জন্মছক তৈরি করে, সেগুলোতে পরেই যাব। এবং যারা নর্থ ইন্ডিয়ান তারা কিন্তু আলাদা রকম। এই তিন রকম কিন্তু জন্মছক হয়। এক হচ্ছে ইস্ট ইন্ডিয়ান, একটা হচ্ছে সাউথ ইন্ডিয়ান, আর একটা হচ্ছে নর্থ ইন্ডিয়ান। এই ভারতবর্ষে তিন রকমের জন্মছকই প্রচলিত রয়েছে। তো আমরা পশ্চিমবঙ্গের অধিবাসী, সেই জন্য আমরা ইস্ট ইন্ডিয়ান পদ্ধতিতে জন্মছক বিচার বিবেচনা করব। এবং আমি ব্যক্তিগতভাবে সাউথ ইন্ডিয়ান এবং নর্থ ইন্ডিয়ান থেকে আমি সবথেকে বেশি ভালো মনে করি যে ইস্ট ইন্ডিয়ান যে পদ্ধতিতে আমরা জন্মছকটা বিচার করি, এটা সবথেকে সহজতর, ইস্ট ইন্ডিয়ান এবং নর্থ ইন্ডিয়ানের থেকে অনেক সহজতর। কারণ সেগুলোতে অনেক কিছু আবার আলাদা রকমের নিয়ম আছে, কিন্তু এই ইস্ট ইন্ডিয়ানে শুধু একরকমই নিয়ম আছে, যে আপনাকে যখন ঘরগুলো আমরা গুনব সেই ক্ষেত্রে আমরা অবশ্যই বাঁ দিক থেকে গুনব। তো আপনারা একটা ছবি দেখতে পাচ্ছেন। এই ছবিটা কিভাবে আঁকানো হয়েছে সেটা আপনারা একটু ভালো করে দেখে নিন। প্রথমে লম্বভাবে দুটো দাগ দেওয়া হয়েছে আর সমান্তরালভাবে দুটো দাগ দেওয়া হয়েছে। তারপরে একটা চারকোনা ঘর তৈরি হয়েছে। এবার ওই ঘরের কোণাগুলোকে আবার একটা করে ভাগ করা হয়েছে। তো এইখানে টোটাল 12টা ভাগ তৈরি হয়েছে। এবার এই 12টা ভাগের মধ্যে আমাদের ইস্ট ইন্ডিয়ান ছকে, জন্মছকে যে ছবিতে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মেষ রাশি। আমরা এই ঘরটাকে মেষ রাশি বলবো, অন্য কোনো ঘরকে আর মেষ রাশি বলবো না, যেটা সাউথ ইন্ডিয়ান বা নর্থ ইন্ডিয়ান পদ্ধতিতে হয়, সেটা একটু অন্যরকম হয়ে যায়। যাকে সে ব্যাপার। এবার এটাকে আমরা মেষ রাশিই ধরব। এইটা ছাড়া এইটা কখনো মেষ রাশি হতে যাবে না। আবার এইটা যেমন বৃষ রাশি, এইটা কখনো বৃষ রাশি, এই ঘরটা বৃষ রাশি হবে না, এটা বৃষ রাশিই ঘর হবে। তাহলে প্রথমে মেষ, তারপরে বৃষ রাশি, তারপরে মিথুন রাশি, তারপরে হচ্ছে কর্কট রাশি, তারপরে সিংহ রাশি, তারপরে কন্যা রাশি, তারপরে তুলা রাশি, এরপরে বৃশ্চিক রাশি,
তারপরে ধনু রাশি, তারপরে মকর রাশি, তারপরে কুম্ভ রাশি, তারপরে মীন রাশির ঘর এটা। এইবার এই যে রাশিচক্রটা, এই রাশিচক্রটা একটা টোটাল একটা বৃত্ত, এটা টোটাল একটা বৃত্ত। তাহলে বৃত্তের মান কত হয়? বৃত্তের মান হয় 360 ডিগ্রি। তাহলে বৃত্তের মান 60 ডিগ্রি হলে সেখানে যদি 12টা ঘর থাকে তাহলে এক একটি ঘর হয়ে যাচ্ছে 360 ডিগ্রি ভাগ 12 সমান সমান 30 ডিগ্রি করে। তাহলে এই যে মেষ রাশি পুরো 30 ডিগ্রির মধ্যে অবস্থিত। মেষ রাশিটা হচ্ছে 30 ডিগ্রি, বৃষ রাশি 30 ডিগ্রি, মিথুন রাশি 30 ডিগ্রি, কর্কট রাশি 30 ডিগ্রি। এখন এই ডিগ্রিগুলো বলছি, এখন বুঝতে পারবেন না। আস্তে আস্তে যখন ধীরে ধীরে এগোতে থাকবো আমরা, তখন ডিগ্রির যে প্রয়োজনীয়তাটা তখন আপনারা বুঝতে পারবেন। সিংহ রাশিও 30 ডিগ্রি, কন্যা রাশিও 30 ডিগ্রি, তুলা রাশি 30 ডিগ্রি, বৃশ্চিক, এইরকম সমস্ত রাশিগুলো কিন্তু প্রত্যেকটা ঘর 30 ডিগ্রি 30 ডিগ্রি করে। এবার এই যে রাশিচক্রটা, এই রাশিচক্রের যে এটাকে বলা হচ্ছে কালপুরুষ রাশিচক্র, এটাকে বলা হচ্ছে কালপুরুষ রাশিচক্র। এবার আরেকটু বিষয়টা বলে দেই যে কালপুরুষ রাশিচক্রের প্রথম ভাব এটাকে ধরা হয় মেষ। তাহলে এটা হচ্ছে 1 নম্বর মেষ, এটা হচ্ছে প্রথম ভাব, কালপুরুষ রাশিচক্রের প্রথম ভাব। আমরা যখন জন্মছক বিচার বিবেচনা করব তখন এগুলো ধরেও এইভাবে বিচার করব, কালপুরুষ রাশিচক্র ধরেও বিচারটা আমাদের করতে হবে, নাহলে কিন্তু পিন পয়েন্ট প্রেডিকশানে আমরা পৌঁছাতে পারবো না। বৃষ রাশি 2য় নম্বর ভাব, মিথুন রাশি 3য় নম্বর ভাব, কর্কট রাশি 4র্থ নম্বর ভাব, সিংহ রাশি 5ম ভাব, কন্যা রাশি 6ষ্ঠ ভাব, তুলা রাশি 7ম ভাব। দেখুন এই ঘরের সোজাসুজি এটা 7, এটা 7, এটা 1 হলে এটা 4, 7, 10 হবে। এটা হচ্ছে 8, এটা 9, এটা 10ম ভাব, এটা একাদশ ভাব, এটা হচ্ছে দ্বাদশ ভাব। মেষ এটা হচ্ছে আমাদের কালপুরুষ রাশিচক্রের মাথা, কালপুরুষ রাশিচক্রের মাথা। এই যে দ্বিতীয় ভাব, এই দ্বিতীয় ভাব হচ্ছে কালপুরুষ রাশিচক্রের মধ্যে মুখমণ্ডল চলে আসবে। মুখমণ্ডলের মধ্যে যে আমাদের মুখ, যা খাদ্য গ্রহণ করি যার সাথে, তার সাথে চোখকেও আপনি নিতে পারেন, কানকেও নিতে পারেন, নাককেও নিতে পারেন, অর্থাৎ মুখমণ্ডল। এই হচ্ছে বৃষ রাশির দ্বিতীয় ভাব। অর্থাৎ কালপুরুষ রাশিচক্রকে যদি একটা মানুষ বলে কল্পনা করা হয় তাহলে তার এই 12টা ভাবের মধ্যে তার কোনটা ভাব পড়বে। 3 নম্বর হচ্ছে হাত এবং কাঁধ, মানে একজন মানুষের আমরা হাত বা কাঁধ কেমন, কতটা শক্তিশালী, এই সমস্ত বিচার করার জন্য আমাদেরকে মিথুন রাশির বিচার বিবেচনা করতে হবে। 4র্থ ভাব হচ্ছে কালপুরুষ রাশিচক্রের বুক। তাহলে বুকের মধ্যে কি কি থাকে? বুকের মধ্যে থাকে ফুসফুস, বুকের মধ্যে থাকে হৃৎপিণ্ড। তাহলে এই সমস্ত কিছুর বিচার বিবেচনা আমরা কিন্তু এখান থেকে করতে পারবো। যদি এই 5ম ভাব, বুকের পরে হচ্ছে পেট, বুকের পরে পেট, তাহলে এই পেট
সিংহ রাশি হচ্ছে পেটকে সিগনিফাইজ করে, কর্কট বুক। কন্যা রাশি হয়ে যাচ্ছে পেটের পরে আমাদের যে কোমর আছে সেই কোমর এবং তলদেশ, পেটের যে তলপেট এবং আমাদের তলপেটের যে সমস্ত অর্গানগুলো থাকে, অগ্নাশয়, অন্ত্র, ক্ষুদ্রান্ত্র, বৃহদান্ত্র, এই পার্টগুলো, এগুলো হচ্ছে ষষ্ঠ ভাব। কালপুরুষ রাশিচক্রের যে সপ্তম ভাব, হ্যাঁ, সপ্তম ভাব হচ্ছে সেক্সুয়াল যে অর্গান মানুষের, সেই সেক্সুয়াল অর্গানগুলোকে সিগনিফাইজ করে। এবার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি হচ্ছে অষ্টম ভাব, অর্থাৎ একজন কালপুরুষ রাশিচক্রের গুহ্যস্থান, অর্থাৎ পায়ুদার বা আরও অন্যান্য যে গুহ্য সম্পর্কীয় যে সমস্ত ভিতরে যে অর্গানগুলো আছে সেগুলোকে সিগনিফাইজ করে কিন্তু অষ্টম ভাব। বিশেষ করে পায়খানার দ্বার বা পায়খানার বিভিন্ন সমস্যা, কোষ্ঠকাঠিন্য, অর্শ, আমাশয়, তারপরে এই সমস্ত যে রোগগুলো হয়, এগুলো কিন্তু সেই অষ্টম ভাব থেকে সেগুলো আমরা বিচার বিবেচনা করতে পারি। এবার তারপরে চলে আসি ধনুভাব। এবার ধনুভাবটা হচ্ছে আমাদের কোমরের যে দুই পায়ের যে পার্টটা, হাঁটুর উপর পর্যন্ত উরু, হ্যাঁ, এইটা হচ্ছে ধনুরাশি। আমরা ধনুরাশি দেখে, এগুলো কিন্তু কালপুরুষ রাশি চক্রে, এগুলো দেখে আমরা কিন্তু ফলের জ্যোতিষ করি। আচ্ছা, ধনুরাশি কেমন আছে সেটা দেখে কিন্তু বলা যায় যে তার যে দুই পায়ের উরু কতটা শক্তিশালী বা সেখানে কোনো সমস্যা রয়েছে কিনা। এবার চলে যায় মকর, দশম ভাব হচ্ছে মকর রাশি। এই মকর রাশি কিন্তু আমাদের কি সিগনিফাইজ করছে? আমাদের হাঁটু, আমাদের দুই পায়ের হাঁটুকে সিগনিফাইজ করছে মকর রাশি। কালপুরুষ রাশিচক্রের দশম ভাব মকর রাশি। সেই মকর রাশি আমাদের দুই পায়ের হাঁটুকে বোঝাচ্ছে। এবার হাঁটুর নিচের যে অংশ, অর্থাৎ পায়ের গোড়ালির ওপর পর্যন্ত, হাঁটুর নিচ থেকে পায়ের গোড়ালির আগে পর্যন্ত যে অংশ, সেই অংশটাকে বলা হচ্ছে কুম্ভ রাশি। সেটাকে ধরা হয় বা কুম্ভ রাশি দ্বারা সেটা আমরা বুঝতে পারি যে তার পায়ের এইটুক পোর্শনটা কেমন আছে, ঠিকঠাক আছে কিনা। আর মীন রাশি হচ্ছে ওই গোড়ালি থেকে পায়ের তল অবধি, এইটা হচ্ছে মীন রাশি। তাহলে একটা মানুষের সাথে কল্পনা করে, মানুষের শরীরের সাথে কল্পনা করে আমরা রাশিচক্রটাকে এখানে কিন্তু আলোচনা করলাম এবং খুব সুন্দর ডিটেলসভাবে আলোচনা করলাম। আপনারা এরপরে প্রত্যেকটা আমার ভিডিও আপনারা যদি শিখতে আগ্রহী হন, তাহলে এই ভিডিওগুলো অবশ্যই দেখবেন। তাহলে কিন্তু একদম আপনাদের সেই ধারণা পুরো ক্লিয়ার হয়ে যাবে এবং আপনারা ভালোভাবে শিখতেও পারবেন এবং বুঝতেও পারবেন। আমি সেই চেষ্টাই করে যাচ্ছি। তাহলে আজকে এই পর্যন্তই। এরপরের ক্লাসে আবার অন্য ভিডিও নিয়ে আসব, একদম সিরিয়াল বাই সিরিয়াল, যেভাবে জ্যোতিষ শেখা উচিত মানুষের। আমরা কেউ এইভাবে শিখতে পারিনি, যদিও এটা আমাদের দুঃখ, এলোমেলোভাবে শিখেছি। কিন্তু আমি চেষ্টা করছি সকলকে জ্যোতিষটা একটা সঠিক ওয়েতে, সঠিক সিস্টেমে শেখানোর জন্য। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। যদি আপনারা এই ভিডিওটা লাইক এবং শেয়ার করেন, তাহলে আপনিও উপকৃত হলেন এবং অন্যকেও উপকৃত করলেন, এবং সেই জন্য কিন্তু আপনাকে বিধাতা আশীর্বাদ প্রদান করবে, কারণ আপনি একজনের উপকার করছেন এবং অন্যজনকে শিক্ষাদান দেওয়ার জন্য চেষ্টা করছেন।